সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমনের আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের অনুক্রম ধারা এবং প্রগমন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই ভিডিওতে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে অনুক্রম ধারা এবং প্রগমন কী সে সম্পর্কে ধারণা অর্জন করব এবং বাস্তবে বিভিন্ন সমস্যার সমাধানে অনুক্রম ধারা এবং প্রগমন কিভাবে কাজে লাগে তা অনুধাবন করার চেষ্টা করব। প্রথমে আসে অনুক্রম। অনুক্রম বা সিকোয়েন্স হলো কোনো একটি নির্দিষ্ট কনটেক্সটে বা কোনো একটি নির্দিষ্ট প্রসঙ্গে একাধিক ঘটনার ফলাফল ওই ঘটনাগুলোর ক্রম অনুসারে সাজালে যে তালিকা পাওয়া যায় তাই হলো সিকোয়েন্স। একটি উদাহরণ দিলে বলা যায়, কোনো একটি শহরের এক সপ্তাহের তাপমাত্রা ওই সপ্তাহের দিনের ক্রম অনুসারে সাজালে তাপমাত্রার যে তালিকা পাওয়া যায় তাই একটি অনুক্রম। এখানে আমরা প্রথম অনুক্রমটি লিখেছি, সেটা হচ্ছে একটি শহরের তাপমাত্রা। এখানে 7 দিনের ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7 7 দিনের তাপমাত্রা। 7 দিনের প্রথম দিনে তাপমাত্রা ছিল 33, দ্বিতীয় দিনে 30, ডে 3-তে 31, ডে 4-এ 27, ডে 5-এ 34, ডে 6-এ 32, ডে 7-এ 29। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি তাপমাত্রাগুলো দিনের ক্রম অনুসারে সাজানো আছে 7 দিনের ক্রম অনুসারে, কিন্তু আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবো যে তাপমাত্রাগুলোর মানের অনুসারে কিন্তু সাজানো নেই। প্রত্যেকটির মান এলোমেলোভাবে আছে। যেরকম প্রথমে আছে 33, তারপরে কমে 30, তারপরে আবার এক বেড়ে 31, আবার 4 কমে 27, এভাবে কমছে বাড়ছে। এই তাপমাত্রার মানের কোনো নির্ধারিত নেই যে এই মানে বা এই ক্রমে থাকতে হবে, শুধু ঘটনার ক্রম অনুসারে থাকলে হবে। এখন আমরা অন্য আরেকটি উদাহরণ যদি বোঝার চেষ্টা করি, কোনো একজন ব্যক্তি ঠিক করলো যে সে তার মাসিক ইনকাম থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সে প্রতি মাসে সঞ্চয় করবে। এখন সে প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করলো এবং সে ঠিক করলো যে পরবর্তী মাসগুলোতে পূর্ববর্তী মাসের থেকে 100 টাকা করে বেশি সঞ্চয় করবে। এভাবে যদি সঞ্চয় করতে থাকে, তার প্রতি মাসের সঞ্চয়গুলোকে যদি একটি nতম মাস পর্যন্ত প্রতি মাসের সঞ্চয়গুলোকে যদি একটি তালিকায় লেখা হয়, তাহলে এভাবে হবে 1000, 1100, 1200, 1300, এভাবে 100 করে বাড়তে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি এখন এই মানগুলো ওই ব্যক্তির সঞ্চয় মাসের ক্রম অনুসারে সাজানো। প্রথম মাসের সঞ্চয় এটা 1000, দ্বিতীয় মাসের M2, দ্বিতীয় মাসের সঞ্চয়, তৃতীয় মাসের সঞ্চয়, চতুর্থ মাসের সঞ্চয়, এভাবে nতম মাসের সঞ্চয় পর্যন্ত তার একটি তালিকা সাজানো আছে। তো এটাও একটা সিকোয়েন্স বা অনুক্রম। এখন আমরা আরেকটি উদাহরণ যদি কল্পনা করি, যে কোনো একটি রাজ্যের বাদশা একজন জ্ঞানী লোককে বলল যে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। জ্ঞানী লোকটি বলল, আমি বেশি কিছু চাই না, আপনি আমাকে 1 মাস দান করবেন। প্রথম দিন 1 টাকা দান করবেন, আর আজকে যেই টাকা দান করবেন পূর্ববর্তী দিনের থেকে ডবল দান করবেন। এভাবে আমাকে 1 মাস পর্যন্ত দান করবেন। তো রাজা তো ভাবলো যে খুবই অল্প টাকা, 1 টাকা করে দিলে কি আর সমস্যা। তখন সে 1 টাকা করে দিতে রাজি হলো। প্রথম দিন 1 টাকা দিল, দ্বিতীয় দিন 2 টাকা দিল, এভাবে বাড়তে 30তম দিনে বিশাল অঙ্কের টাকা তাকে দিতে হলো। রাজাকে 30 দিনের দেওয়া টাকাগুলোকে যদি আমরা
একটি সিকোয়েন্সে লিখি তাহলে এভাবে 1 2 4 8 16 32 এভাবে, এটাও একটা সিকোয়েন্স। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে অনুক্রম বা সিকোয়েন্স কী এবং বাস্তব ক্ষেত্রে বাস্তবে কোন কোন ক্ষেত্রে অনুক্রম বা সিকোয়েন্সের ব্যবহার প্রয়োজন হয়। এখন আমরা আসবো ধারা। ধারা মূলত অনুক্রম থেকে এসেছে, অনুক্রম বা সিকোয়েন্স থেকে এসেছে। ধারা বা সিরিজ হলো অনুক্রমের মানগুলোর যোগফল। প্রত্যেকটি অনুক্রমকে ধারাতে রূপান্তর করা যায়। ধারাতে রূপান্তর করার সূত্র হচ্ছে সিকোয়েন্সের প্রতিটি পদের যোগফলই হলো ধারা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রাগুলোর যদি গড় তাপমাত্রা 7 দিনের গড় তাপমাত্রা নির্ণয় করে সেই ক্ষেত্রে প্রতিদিনের তাপমাত্রার যোগফল 7 দ্বারা ভাগ করলে আমরা তাপমাত্রা মান পাবো। কিন্তু এখানে প্রতিদিনের তাপমাত্রা যোগ করার জন্য যে একটা ধারাবাহিকভাবে একটা লাইন লিখতে হয়েছে, সেটাই হচ্ছে একটা সিরিজ। আর এই সিরিজের মানগুলো সিরিজ বা ধারা লেখার জন্য ওই অনুক্রমের সিকোয়েন্স বজায় রাখতে হবে। আবার দ্বিতীয় উদাহরণে দেখেছিলাম কোনো একজন ব্যক্তির এনতম মাস পর্যন্ত সঞ্চিত টাকার যোগফল সে যদি বের করতে চায়, তাহলে তার প্রতি মাসের সঞ্চিত টাকাগুলোর যোগ চিহ্ন দ্বারা আলাদা করলে, অর্থাৎ যোগফল বের করার জন্য যে একটা এক্সপ্রেশন লিখতে হবে, সেটাই হচ্ছে একটা ধারা। এভাবে তৃতীয় উদাহরণটিও এভাবে ধারাতে কনভার্ট করা যায়। কিন্তু এখন আমরা আসব প্রগমন বা প্রোগ্রেশনে। প্রগমন বা প্রোগ্রেশন হলো এক প্রকার ধারা বা অনুক্রম। প্রগমন বা প্রোগ্রেশন হলো এক প্রকার ধারা। প্রগমনের এক প্রকার বিশেষ এক প্রকার ধারা। কিন্তু প্রগমনের পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের থেকে একটি নির্দিষ্ট নিয়ম পাওয়া যায়। আর এই নির্দিষ্ট নিয়মের ভিত্তি করে প্রগমনকে দুই ভাগে ভাগ করা যায়। তা হচ্ছে সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমন। সমান্তর প্রগমন কি? সমান্তর প্রগমন হচ্ছে যেই ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি একই মান পাওয়া যায়, অর্থাৎ সাধারণ অনুপাত একই হয়, তাহলে সেটি হচ্ছে সমান্তর প্রগমন। আর গুণোত্তর প্রগমন হচ্ছে সমান্তর প্রগমন হচ্ছে এটা যে ওই লোকটি 100 টাকা করে প্রতি মাসে 100 টাকা করে বেশি জমা করত, সেজন্য তার প্রতি মাসের সঞ্চয়ের সাধারণ অন্তর হচ্ছে 100 টাকা। এখানে আমরা যদি এই 1100 থেকে 1000 বিয়োগ করি তাহলে 100, আবার 1200 থেকে 1100 বিয়োগ করলে 100, 1300 থেকে 1200 বিয়োগ করলে 100। এভাবে প্রতি মাসের সঞ্চয়ের পরিমাণ তার পূর্ববর্তী মাসের সঞ্চয়ের পরিমাণ, প্রতি মাসের সঞ্চয়ের পরিমাণ থেকে তার পূর্ববর্তী মাসের সঞ্চয়ের পরিমাণ বিয়োগ করলে যদি একই সাধারণ অন্তর বা অনুপাত পাওয়া যায়, একই সাধারণ অন্তর পাওয়া যায়, তাহলে এটি একটি সমান্তর প্রগমন বা এপি। গুণোত্তর প্রগমন। গুণোত্তর প্রগমন হচ্ছে একটি বিশেষ ধরনের ধারা। গুণোত্তর প্রগমনে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদ থেকে একটি বিশেষ নিয়ম পাওয়া যায়। সেই নিয়মটি হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের মধ্যে ভাগফল, অর্থাৎ সাধারণ অনুপাত একই থাকে। অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল একই থাকবে।
এখানে যদি আমরা লক্ষ্য করি 2কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল 2, আবার 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, আবার 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 2, 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 2, 32কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল 2, এভাবে n পর্যন্ত এই সিকোয়েন্সে যদি মেনে যায় একই ধরনের অনুপাত যদি থাকে শেষ পর্যন্ত, তাহলে এটি একটি গুণোত্তর ধারা হবে। তো আশা করি এই ভিডিওতে আমরা অনুক্রম ধারা এবং প্রগমন কী সে সম্পর্কে ভালো ধারণা পেয়েছি, এবং যদি আমরা না বুঝে থাকি ভিডিওটি আবার দেখব, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে তা জানাবো। এবং আমাদের পরবর্তী ভিডিওটি থাকবে সমান্তর প্রগমনের বিস্তারিত আলোচনা নিয়ে, এবং তারপরে গুণোত্তর প্রগমনের বিস্তারিত আলোচনা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।